পরিবর্তনের এই সময়ে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন ফার্স্ট ওয়াশ এখন কি চাই। প্রিয় দর্শক, জানাচ্ছি স্বাগতম, সাথে আছে দীপ্তি চৌধুরী। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতনের পর আন্দোলন চলাকালে এবং আন্দোলনের আগেও পরে বিভিন্ন ঘটনায় হত্যা, অপহরণ, গুম ও অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ বিগত সরকারের অনেক মন্ত্রী, নেতা, কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা হচ্ছে। শেখ হাসিনার নামে এখন পর্যন্ত সারা দেশে 1.5 শতাধিক মামলা হয়েছে। গত 8ই সেপ্টেম্বর একটি নিউজ পোর্টালে পরিবেশিত সংবাদ অনুযায়ী ক্ষমতার পালা বদলের পর 1 মাসে শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে প্রায় 350 মামলা হয়েছে। এসব মামলায় নাম প্রকাশ করে আসামি করা হয়েছে 26,000-এর বেশি মানুষকে, অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে 1.5 লক্ষাধিক মানুষকে। ছাত্র জনতার আন্দোলন দমনের নামে জুলাইয়ের প্রথম দিন থেকে 4ই আগস্ট পর্যন্ত সময়ে নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে নির্দেশ দিয়ে হত্যা এবং নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে দায়েরকৃত মামলার সংখ্যা প্রায় 5,000। এসব মামলায় নাম প্রকাশ করে প্রায় 30,000 এবং অজ্ঞাত পরিচয়ে 1.5 লাখের বেশি মানুষকে আসামি করা হয়েছে। অভিজ্ঞতার মতে এরকম অজ্ঞাত পরিচয় মানুষদের আসামি দেওয়ার ফলে নতুন করে পুলিশকে ধরপাকড়ের নামে বাণিজ্য করার সুযোগ দেওয়া হচ্ছে। গণ আসামি করে দায়ের করা এসব মামলার বিচারের ভবিষ্যৎ কি তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে হতাহতের বিচার চেয়ে দেশ জুড়ে যেসব মামলা করা হচ্ছে সেগুলোর ধরন যেন আওয়ামী লীগের গায়েবী মামলার মতোই। এতে করে ভুক্তভোগী পরিবারের সঠিক বিচার পাবে কিনা তা নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদের দমন করতে যে প্রক্রিয়ায় মামলা করা হয়েছে, এখনো মামলাগুলো একই ফরম্যাটে হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের তথ্য অনুযায়ী জুলাই আগস্টের আন্দোলনে জীবন দিয়েছেন 622 জন। আন্দোলনের সময় এবং পরে নিহতের সংখ্যা প্রায় 800। স্বাভাবিকভাবেই এসব ঘটনার মামলা হচ্ছে, আরও মামলা হবে, মামলার বিচার হবে, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। কিন্তু ঢালাও মামলা সংগঠিত হত্যা ও নির্যাতনের বিচার প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলতে পারে বলে আশঙ্কা করেছেন সচেতন মানুষ। তাদের বক্তব্য, আমাদের বক্তব্য, মামলা হতে হবে সুনির্দিষ্ট এবং ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদেরই মামলার আসামি করতে হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হত্যা ও নির্যাতনের ঘটনার মামলা হোক সুনির্দিষ্ট। প্রিয় দর্শক, এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জনাব আব্দুল মান্নান পিপিএ। স্যার, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব জ্যোতির্ময় বড়ুয়া। স্বাগতম আপনাকে। আমি জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই ধরনের ঢালাও মামলা সম্পর্কে একজন আইনজীবী হিসেবে আপনি কি বলবেন? দেখুন, মামলা করার অধিকার ভুক্তভোগী পরিবারের আছে। এখন এই ঢালাও মামলার কথাটা আসছে যে কারণে, সেটার একটা ভিন্ন প্রেক্ষাপট আছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের যে মামলাগুলো হয়েছে, সেখানে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়ার একটা প্রবণতা। সেখানে সংখ্যাটা কখনো দেখা যাচ্ছে কি 100 ছাড়িয়ে যাচ্ছে, কখনো বা 300-400 জনের নামেও মামলা হচ্ছে, কিংবা অজ্ঞাতনামাদের নামেও মামলা হচ্ছে। এই নামগুলো আসলে কোথা থেকে আসছে? নামগুলো কোনো জায়গায় দেখবেন দুটো পার্টিকুলার ক্যাটাগরি আপনি এখানে ভাগ করবেন। একটা হচ্ছে যে আপনার যাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি, বা আমরা আইনের জায়গায় বলি যে কমান্ড রেসপন্সিবিলিটি আছে, সেরকম প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এদের নামগুলো একটা ফরম্যাট হিসেবে আসছে যে তাদের একটা কমান্ড রেসপন্সিবিলিটি আছে। তার বাইরে হচ্ছে সত্যিকার অর্থে যারা গোলাগুলির ঘটনায় জড়িত ছিলেন বা হত্যার সাথে জড়িত ছিলেন তাদের নাম। এর বাইরে দেখবেন যে থার্ড একটা ক্যাটাগরি যেটা আসছে, সেইটাই হচ্ছে আমাদের মূলত ঢালাও মামলা হওয়ার ব্যাপারটা আসছে। যেখানে দেখা যাচ্ছে কি ঢাকাতে গাজীপুরে মামলা হচ্ছে কোথাও, কিংবা ঢাকার কোনো থানাতে মামলা হচ্ছে, সেখানে নওগাঁর 50 জনের নাম, কিংবা দিনাজপুরের হয়তো 100 জনের নাম সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই নামগুলো হচ্ছে আসলে একটা করাপশনের অংশ এবং বাণিজ্য হচ্ছে এখানে। নামগুলোকে নিয়ে এক ধরনের থানাতে যারা বিভিন্ন রকমের এই ধরনের দালালি করার জন্য থাকেন আগে থেকেই, তাদের একটা বড় অংশ কিন্তু এই পুরো নামের বাণিজ্যের পেছনে কিন্তু জড়িত আছেন। কোনো পুলিশ কর্মকর্তাও এখানে জড়িত আছেন, এরকম তথ্য আমরা পেয়েছি। এর বাইরে একটা আছে, সেটা হচ্ছে প্রফেশনালি হয়তো
নিজেদের মধ্যে জেলাসি কাজ করছে, পুলিশের এক কর্মকর্তা তার আরেক শত্রুতা আছে একজনের সাথে বা জেলাসি আছে, তাদের নাম ঢুকিয়ে দিচ্ছেন, অর্থাৎ তিনি আসলে নিরপরাধ কিংবা হয়তো ছুটিতে ছিলেন। আমি একটা পেয়েছি নিউ মার্কেট থানাতে ট্রাফিকের এক ডিসিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ট্রাফিকের ডিসি তো স্ট্রিটে কোনো অ্যাকশনের মধ্যে থাকার কোনো কারণই ছিল না, তাছাড়া তাদের কোনো সম্পৃক্ততাই ছিল না। পরবর্তীতে এটা মানে কোর্টে যাওয়ার আগেই সংশোধনী আনার জন্য বাদীপক্ষকেই দরখাস্ত দিয়ে আবার অনুরোধ করতে হয়েছে যে এই নামটা কোথা থেকে আসলো। এই নামটা তো আমরা দিইনি, আসলে যারা জড়িত ছিলেন তাদের নাম দিয়েছি, 5 জনের নাম সেখানে ছিল, স্পেসিফিক নাম, বাকিগুলো হচ্ছে 8-10-12 জন হয়তো অজ্ঞাত নাম এরকম, কিন্তু দেখা যাচ্ছে কি নাম আরও অনেক ঢুকে গেছে। ফলে পুলিশ যখন আবার মামলাগুলো নিচ্ছে সেখানেও তারা ম্যানিপুলেশন করছে নানান রকমভাবে। এরকমের একটা অভিযোগ মোহাম্মদপুর থানা তো আমার কাছে আছে, যেখানে তারা এফআইআর করেছেন একরকম, কিন্তু এফআইআর লিপিবদ্ধ হয়েছে সেখানে ভিন্ন ভিন্ন নামগুলি চলে এসেছে। এই ধরনের বিষয়গুলোতে ঢালো মামলাগুলো হচ্ছে, যেটা খুবই একটি অসুবিধাজনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে মামলার তদন্তের জন্য। মানে আপনার কথা থেকে আমরা বলতে পারি যে একটা দুর্নীতির বহিঃপ্রকাশ হচ্ছে এই ঢালাও মামলা। ঢালাও মামলাতে এই তদন্তের কথাটি বলছিলেন, তদন্ত নিয়ে আমি জনাব আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। বলা হয়েছে যে শুরুতে হয়তো ঢালাও মামলা দেয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দেওয়া হবে এবং নির্দিষ্ট ব্যক্তি আসলে শাস্তি পাবেন বা বিচারের আওতায় আসবেন। কিন্তু এই যে এত সংখ্যক ব্যক্তিকে যে কোনো একটা মামলার আন্ডারে নাম দেওয়া হচ্ছে, এই 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 এত সংখ্যক মানুষের তদন্ত সম্পন্ন করার ব্যাপারে কি প্রশ্ন আসে না যে এটা কতটা সুষ্ঠু হবে কিংবা কতটা সময় সাপেক্ষ হবে? কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনি রাইটলি বলছেন যে মামলার যদি আসামির সংখ্যা অনেক বেশি থাকে তাহলে তদন্ত ডেফিনেটলি এটা টাইম কনজিউমিং, টাইম লাগবে। তো এখানে তো মামলাটা হয় কিভাবে আমাদের আগে জানতে হবে, এবং আমার সহালোচক খুব রাইটলি বলছেন যে মামলা করার অধিকার সকলেরই আছে। এখন আমাদের যে আইন সেখানে কিন্তু আপনি মামলাকে আপনি অপোজ করতে পারবেন না। মামলা 3 ভাবে জেনারেট হয়। একটা হলো পুলিশের কাছে গিয়ে মামলা করতে পারে মানুষ, কোর্টে গিয়ে করতে পারে, আর পুলিশ নিজে থেকেই একটা মামলা নিতে পারে। তো সেক্ষেত্রে আপনার বা আসামির সংখ্যা, আসামির হোয়ার অ্যাবাউটস, আসামির র্যাঙ্ক প্রোফাইল, এগুলোর ব্যাপারে কোর্টেরও কোনো কিছু মন্তব্য করার সুযোগ নেই, পুলিশেরও কোনো কিছু মন্তব্য করার সুযোগ নেই। অনলি পুলিশ যখন সোয়ামুটো কোনো কেস করে তখন সেখানে পুলিশ স্ক্রুটিনি করে, যাচাই বাছাই করার পুলিশের স্কোপ থাকে শুরুতেই। পরবর্তীতে বিষয়টা চলে আসে তদন্তে, এজ ইউ সেড, যে পরবর্তীতে বিষয়টা চলে আসে তদন্তে। তো এইখানে তদন্তের ব্যাপারে আইওর আনফেটার্ড পাওয়ার দেওয়া আছে। পাওয়ার মিনস এটা পাওয়ার বলবো না, রেসপন্সিবিলিটিস বলবো, রেসপন্সিবিলিটি দেওয়া আছে। সে এটার মেরিট অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার ইনস্ট্রাকশনও তাকে দেওয়া আছে। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এবং সিআরপিসি 167 অনুযায়ী প্রত্যেকটা মামলা 24 ঘন্টার মধ্যেই একটা ফাইন্ডিংস ডেভেলপ করার একটা নির্দেশনা আছে, এবং 24 ঘন্টার মধ্যে যদি না পারে তাহলে তাকে আরও বিভিন্ন রকম পর্যায়ে অবজার্ভ করতে হবে। সো ইট ইজ অনলি দ্য পুলিশ অ্যান্ড আইও, সে এই মামলার মেরিট অনুযায়ী ইমিডিয়েট রেসপন্ড করতে পারে। তাহলে আপনি যে বলতেছেন সো কল ঢালাও, ঢালাও বলে তো আর কোনো শব্দ নাই, মামলা ইজ মামলা। ঢালাও বলেও কোনো শব্দ নাই, আবার গায়েবী বলেও কোনো শব্দ নাই। দিস আর অল একটা আমাদের নেতিবাচক একটা টার্ম আমরা ইউজ করছি। সোসাইটি যেহেতু এটাতে কমফোর্ট ফিল করতেছে না, মানুষজনের বিভিন্ন রকমের ক্ষোভ আছে এগুলোর ব্যাপারে, তার জন্য আমরা মামলাটাকে এখন ঢালাও মামলা বলতেছি। আসলে ইট ইজ এ মামলা, রাইট? তো এখন টাইম কনজিউমিং, টাইম যেটা লাগবে সেটা লাগবেই, দিতেই হবে। এটা একটা জেনারেল পারসেপশন যে মামলা দিলে মানুষকে হয়রানি করা যায়।
মামলা এবং হয়রানি দুটাকে আমরা সমর্থক হিসেবে ব্যবহার করছি। একদম একদম কিন্তু এই বিষয়টা জায়গাটারই কিন্তু এরকম পরিবর্তন না। আসলে আমরা চাই না যে যে নতুন বাংলাদেশের কথা বলে বা নতুন প্রজন্মের হাত ধরে যে বাংলাদেশ আসলো, সেই বাংলাদেশে গত 15 বছরের সংস্কৃতির কন্টিনিউটি সেটা থাকবে, সেটা তো কখনোই প্রত্যাশিত নয়। তবে আমি কিছু মামলার কথা যদি আজকে আপনাদেরকে এবং দর্শকদের জন্য উল্লেখ করি, তাহলে আসলে আমাদের আজকের কনসেপ্টটা বোঝা মনে হয় সহজ হবে। গত 5ই আগস্ট প্রিয় দর্শক, ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মিরাজুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে 36 জনকে। এই 36 জনের মধ্যে একজন ঢাকায় বসবাস করেন, বাকি 35 জন থাকেন লালমনিরহাটে। এই মামলায় আরও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা 200 থেকে 300 জনকে। গত 21শে জুলাই কাফরুল থানার এক মামলায় আসামি করা হয়েছে 4 থেকে 5,000 অজ্ঞাতনামা ব্যক্তিকে। 23শে জুলাই সাভার মডেল থানায় প্রায় 5,000 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 27শে আগস্ট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতনামা 4 থেকে 5,000 ব্যক্তির নামে দায়ের করা হয়েছে হত্যা, নির্যাতন ও লুটপাটের মামলা। সুনির্দিষ্টভাবে যদি বলি, গত 5ই আগস্ট ঢাকার আদাবরের গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে, যিনি ঘটনার সময় কানাডাতে টি-20 লিগ খেলছিলেন। 22শে আগস্ট রুবেলের বাবা মামলাটি যখন দায়ের করেন, তখনও সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট খেলছিলেন পাকিস্তানে। যাত্রাবাড়ির ইমন হোসেন নামে এক তরুণকে হত্যার মামলায় প্রথিতযশা আইনজীবী ও সাংবাদিক সহ 297 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে পুলিশের নন অপারেশনাল ইউনিটের কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে। এরকম আরও নানা উদাহরণ দেয়া যায় ঢালাও মামলার ক্ষেত্রে। আমি জ্যোতির্ময় বড়ুয়া আপনার কাছে এখানে জানতে চাই, আইন আসলে কি বলে, বা আপনার আইনজীবী হিসেবে আপনার অভিজ্ঞতা কি বলে, এইসব ঢালাও মামলার ভবিষ্যৎ আসলে কি? দেখুন, ওই তদন্তের উপরেই ডিপেন্ড করবে যে ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে। দুটো জায়গায় আমার পেশাজীবী হিসেবেই একটু অস্বস্তির ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যখনই আপনি দেখবেন যে অনেকগুলো নাম দিয়ে একটা মামলা হলো, মনে হচ্ছে যে বোধহয় ক্রেডিবল অনেকেরই এখানে নাম থাকতে পারে, কিন্তু আমি স্পেসিফিক্যালি বলছি একটা পার্টিকুলার ডেটের। সেটা হচ্ছে ধরেন 19শে জুলাই। 19শে জুলাই বনশ্রী এলাকাতেই ধরেন হত্যার ঘটনা ঘটেছে প্রায় 30 থেকে 35 জনের মতো। সেই জায়গায় অধিকাংশ ক্ষেত্রে পুলিশের যারা ছিলেন, পুলিশ কিন্তু এই হত্যাকাণ্ডগুলোর সাথে ছিলেন না, ছিলেন হচ্ছে বিজিবির কারো বিরুদ্ধে কিন্তু কোনো মামলা হয়নি এখনো, কারো নাম নেই। পুলিশ হচ্ছে আপনি সংশ্লিষ্ট থানায় তাদের ওয়েবসাইটে গেলেই কিন্তু নামগুলো পাচ্ছেন, কোন থানার কে কর্মকর্তা কে ছিলেন, কিংবা অন্যান্য সহকারী অফিসাররা যারা থাকেন তারা কে থাকেন। কিন্তু বিজিবির যারা এসে গুলি করে হত্যা করলেন তাদের কিন্তু কোথাও কোনো নাম নেই। এখন ওই পার্টিকুলার বনশ্রী এলাকারই কোনো একটা মামলা যদি বনশ্রী থানায় হয়, সেখানে আপনার অরিজিনাল হত্যাকারীর তো আসলে নামই নেই। তাহলে আরও ধরেন 100 জনের নাম দিয়ে ধরেন মামলা হলো। এই মামলার তদন্তে যেটা বের হয়ে আসবে, ধরেন আমি যেটা বলছি, আমি বলছি না যে এটাই একমাত্র সঠিক তথ্য, তদন্তের পরে বোঝা যাবে। কিন্তু আমি বলছি যে পুলিশের যদি নাম থাকে সেখানে, পুলিশ তো ধরেন ব্ল্যাঙ্ক ফায়ার করেছে, পুলিশ তো গায়ে সরাসরি শ্যুট করেনি, সরাসরি শ্যুট করেছে হচ্ছে বিজিবি, তো বিজিবির তো নাম নেই। এই মামলাগুলো ঘটনা সত্য, কিন্তু ফাইনাল রিপোর্ট হবে শেষ পর্যন্ত, অর্থাৎ আসামি খুঁজে পাওয়া গেল না। এখন তারা তো আর এটাকে বাহিনীর জায়গা থেকে তো আর ডিসক্লোজ করবে না, বলবে না যে মামলার ভ্যালিডিটিটা আসলে প্রশ্নবিদ্ধ হয়। অনেক প্রশ্নবিদ্ধ হবে। আবার আরেকটা জিনিস সুযোগ আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনার সত্যিকার অর্থে যারা শুট আউটের মধ্যে ছিলেন তাদের নামগুলো আছে, বাকি অনেকের নাম দেওয়া হয়েছে যেগুলো কমন রেসপন্সিবিলিটির জায়গা বললাম, সেটাকেও ঠিক রেখে সত্যিকার অর্থে যারা ঘটনায় ছিলেন তাদের নামগুলো আসলো, কিন্তু বাকিদেরকে বাদ দেওয়া হলো। সেক্ষেত্রে সত্যিকার অর্থে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা চলতে আসলে কোথাও কোনো বাধা নেই। জনাব আব্দুল মান্নান স্যার, আপনার কাছে আসতে চাই। একটি কথা জনাব জ্যোতির্ময় বড়ুয়ার কথাও শুরুতে এসেছিল যে অজ্ঞাত পরিচয়ে যে মানুষদের আসামি দেয়া হয়, সেই জায়গায় পুলিশদেরকে ধরপাকড়ের নামে একটা বাণিজ্যের সুযোগ দেওয়া হয়। এটা সাধারণ মানুষের অনেকের অভিযোগ, এবং গত 15 বছরে যে অনাস্থা তৈরি হয়েছে পুলিশ বাহিনীর প্রতি, তার একটা অন্যতম কারণও মনে হয় এটা হতে পারে। আপনার মতামত কি এই বিষয়ে? আমি আপনার সাথে ডেফিনেটলি সরাসরি একমত হব না, বাট পার্টলি আমি একমত হব। এবং এটার ফলশ্রুতিতেই আপনি দেখেন একটা এই ধরনের বাহিনীর একটা বিরাট অংশ, 100 জনের মতো অফিসার, সিনিয়র অফিসার পলাতক। তো এটা তো মানে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি যে ধরনের একটা অবস্থা হবে। এবং তারা নিজেরাই বুঝতে পারছে যে তারা লাস্ট 15 ইয়ার্স যে কমান্ড দিয়েছে, যে প্র্যাকটিস করেছে, এই প্র্যাকটিসটা
বৈধ ছিল না এবং জনগণ এটাকে বরদাস্ত করবে না, যার জন্য তারা নিজেরাই কিন্তু পালিয়ে চলে গেছে। তো এইটার যে গ্রাউন্ড লেভেলে যে ইমপ্লিকেশন হয়েছে সেটা হলো ডেফিনেটলি বাণিজ্য। কারণ পুলিশের একজন ইন্সপেক্টরের তো আর মন্ত্রী হওয়ার সুযোগ ছিল না, তাহলে সে টোটাল মিস হ্যান্ডলিংটা করছে কেন? শুধুমাত্র টাকার জন্য। তো যার জন্য আমি এই অংশটা আপনার সাথে দ্বিমত করব না, বাট এর মধ্যেও যে আমরা একেবারে 100% পুলিশকে বলবো যে তারা শুধু বাণিজ্যই তাদের মূল উদ্দেশ্য ছিল, তা না। অনেকের জীবন ভয় ছিল, অনেকের চাকরিচ্যুতির আশঙ্কা ছিল, দ্যাটস ট্রু। হ্যাঁ, অনেকের সামাজিকভাবে মনে করেন যে সে যদি চাকরিচ্যুতি হতো, তার ছেলে মেয়েদের, তার পরিবারের একটা অনিশ্চয়তা ছিল। তো যার জন্য শুধুমাত্র বাণিজ্যেই কারণ ছিল না, দেয়ার আর সো মেনি রিজনস। তো ওই জন্য আমি আপনার সাথে ওই অংশটুকু একটু দ্বিমত পোষণ করি যে শুধুমাত্র বাণিজ্যিক কারণ না। জনাব জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় একই ঘটনায় একাধিক ব্যক্তি আলাদা আলাদাভাবে মামলা করেছেন এবং সেই মামলার হয়তো আসামির নামও এক না, কিন্তু ঘটনাটা আসলে এক। আবার একই মামলার আন্ডারে অনেকগুলো ঘটনার বিবরণের কথাও আমরা শুনেছি বেশ কিছু জায়গায়। সেই মামলাগুলো বিচার প্রক্রিয়ায় কি যেতে পারবে বা এখানে কি কোনো জটিলতা আছে? পারবে। একই ঘটনায় যদি একাধিক ব্যক্তি আসলে আহত নিহত হওয়ার ঘটনা ঘটে থাকে, তাহলে একাধিক ব্যক্তি আসলে মামলা করাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে ধরেন আমার পরিবারের কেউ একজন নিহত হয়েছে, তার জন্য আমি যাব, ওই একই ইনসিডেন্টে ধরেন আরও একজন শিক্ষার্থী মারা গেছে, তাহলে তার পরিবারের তো এখতিয়ার আছে। একাধিক মামলা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি ঘটনাগুলো হচ্ছে একই কিন্তু ব্যক্তিগুলো মারা গেছেন আলাদা আলাদা, আলাদা মামলা হতে সমস্যা নেই। কিন্তু এর সাথে যেটা দেখবেন সেটা হচ্ছে কোনো কোনো জায়গায় পুলিশ, ভাই যেটা বলছিলেন যে 3টা প্রকারের মামলার মধ্যে পুলিশ নিজেই একটা মামলা করতে পারে। পুলিশের মামলা হলো পুলিশের একই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার ভুক্তভোগী গিয়েও মামলা করলেন, দুটো মামলার ক্যারেক্টার কিন্তু ভিন্ন রকম। পুলিশ যখন মামলা করে তাদের একটা ফিক্সড ফরম্যাট থাকে যে তারা রাষ্ট্রীয় কাজে বাধা দিতে এসেছে, জনগণ উচ্ছৃঙ্খল হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য আক্রমণ করেছে, এই হচ্ছে সেই মামলার ভাষ্য। আর যখন ভুক্তভোগীর পরিবার থেকে মামলা হচ্ছে তখন তাদের তো হচ্ছে তাদের সন্তানকে পুলিশ গুলি করে মেরেছে। ফলে একই ঘটনা থেকে দুটো মামলা হলেও কিন্তু দুটো মামলার ফেট কিন্তু ভিন্ন ভিন্ন। একটা তো হচ্ছে পুলিশ নিজে ভিকটিম, আর ওখানে আসছে হচ্ছে ভিকটিমের বাবা মা, তারা এসে বলছে যে আমার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। ফলে দুটো মামলা আলাদাভাবে ট্রায়াল হতে কোথাও কোনো বাধা নেই। কিন্তু এই যে বলছেন যে একই ঘটনায় যদি বর্ণনাগুলো একই ব্যক্তি যদি দুটো মামলা করেন তাহলে মুশকিল। তাহলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হচ্ছে প্রথম যে মামলাটি আছে সেই মামলাটি চলবে, পরবর্তী মামলাটা আসলে স্থগিত থাকবে। একই ব্যক্তি দুটো মামলা করতে পারবে না। কিন্তু একই ঘটনা নিয়ে একাধিক ব্যক্তি যদি সংক্ষুব্ধ হন, একাধিক ব্যক্তি মামলা করার ক্ষেত্রে কোথাও কোনো আইনগত জটিলতা নেই, সেটা বিচার চলবে। এমন অনেক প্রশ্ন বা অভিযোগও উঠে আসছে আসলে যে এই হত্যা নির্যাতনের মামলাগুলোকে প্রশ্নবিদ্ধ করতে কিংবা এটার মেরিটকে দুর্বল করতে বা বিচার বা তদন্ত প্রক্রিয়া ডিলে করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের মামলা করা হচ্ছে কিনা, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, মামলা তো যেভাবেই হোক মামলা হচ্ছে, যদি ঘটনা ঘটেই থাকে এবং ঘটনার সাথে জড়িত যদি কিছু ব্যক্তি থাকে, পুলিশ যদি এটাকে উদ্ধার করতে পারে প্রপারলি, তাহলে আমার মনে হয় না যে এফআইআরে যাই লেখা থাকুক, যেভাবেই মামলা দেওয়া হোক, পুলিশ যদি তার রাইট রোলটা প্লে করে ডিউরিং দি ইনভেস্টিগেশন, সো ইট উইল গো অ্যাকর্ডিং টু দি মেরিট। এবং এটার ফেট নষ্ট হচ্ছে বা এটা মামলা নষ্ট হয়ে যাচ্ছে, এটা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা ভাববার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ। আপনি যদি জনাব আব্দুল মান্নানের সাথেই যদি যোগ করতে চান, আমার প্রশ্নটাও আসলে সেই দিকে যে এই যে জুলাই আগস্টের হত্যা মামলাকেই যদি আমরা বা বিভিন্ন হতাহতের মামলাকেও যদি আমরা একেবারে আমাদের স্পেসিফিক সাবজেক্ট করি, যে এই জায়গাগুলোতে যাতে আমরা সঠিক বিচার পাই, সঠিক পদ্ধতিতে যাতে মামলাগুলো বিন্যস্ত করা হয়, সেজন্য আসলে কি করা যেতে পারে, কোন উপায় অবলম্বন করা যেতে পারে? দেখুন, মামলা হওয়ার ক্ষেত্রে যে পরিস্থিতিতে মামলাগুলো হয়েছে সেটাকে একটু বিবেচনায় নিতে হবে। পরিস্থিতিটা তখন কেমন ছিল, কে মামলা করছেন, কোথায় করবেন। এখন ইন্টারিম গভর্নমেন্ট থেকে বলা হলো যে এসব মামলাগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে আইসিটি ট্রাইব্যুনালে মামলা হবে। কেউ গিয়ে কিন্তু আইসিটি ট্রাইব্যুনালেও মামলা করেছেন। আর থানাতে গিয়ে যেহেতু কগনাইজেবল অফেন্স, ধর্তব্য অপরাধের অভিযোগ আছে, সেক্ষেত্রে থানাতে গিয়ে মামলা করার সুযোগ আছে।
কেউ কেউ কোনো জায়গায় হয়তো থানাতে রিফিউজ করেছে দেখে ওনারা আদালতে গিয়েও মামলা করেছেন। আদালত থেকে পরবর্তীতে সেটাকে তদন্তের জন্য কিংবা মামলা হিসেবে গ্রহণ করার জন্য আদেশ দিয়ে থানায় পাঠানো হয়েছে। এই যে বিভিন্নভাবে মামলাগুলো হচ্ছে, মানুষের কাছে তো কোনো কোঅর্ডিনেটেড কোনো এফোর্ট তখন দেওয়ার মতো না ইন্টারিম গভর্নমেন্টের ছিল, না কোনো সংস্থা কাজ করেছে, না অ্যাটর্নি জেনারেল অফিসের কাছ থেকে কোথাও কোনো রকমের নির্দেশনা ছিল, কিছুই ছিল না। কিন্তু ফলে আপনি দেখবেন এই যে মামলাগুলো হচ্ছে, মামলাগুলো হত্যা মামলা হলো হয়তো মোহাম্মদপুর থানার, সেই মামলাতে দেখা গেল কি আসাদুজ্জামান নূর গ্রেপ্তার হলেন হত্যা মামলাতে। এখন এই আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে হয়তো আপনার অন্য অনেক 100টা অভিযোগ আছে, সেই অভিযোগ নিয়ে কিন্তু মামলা হলো না। এরকম অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পূর্ববর্তী সরকারের বিভিন্নভাবে ক্ষমতায় ছিলেন কিংবা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে। তাদের স্পেসিফিক অপরাধ আমরা নিজেরাই জানি যে অনেক রকমের অপরাধ তাদের আছে, অধিকাংশেরই ফাইন্যান্সিয়াল ক্রাইম কিংবা পলিটিক্যাল বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে তাদের সম্পৃক্ততা ছিল। সেগুলোর জন্য মামলা করতে গেলে যে পূর্ব প্রস্তুতিটা নেওয়ার মতো ব্যাপার ছিল, সেই প্রস্তুতি আসলে ইন্টারিম গভর্নমেন্টের কারো হাতেই ছিল না। পুরো ব্যাপারটাই তো অতি নাটকীয়তার মধ্য দিয়ে গেছে। আজকে এইটা হচ্ছে তো পরের দিন আরেকটা আসছে, একের পর এক প্রস্তুতির জায়গাতে ঘাটতি ছিল, প্রিপারেশনটা কোনোভাবেই তাদের এই দিকে অন্তত কনসেন্ট্রেশনটা ছিল না যে এই এভিডেন্সগুলোকে কীভাবে প্রিজার্ভ করবে, মামলাগুলো কীভাবে করবে। এখন ধরেন অনেকগুলো জায়গায় এভিডেন্স ডেস্ট্রয় করা হয়েছে, সেই নিয়ে তো কোনো রকমের রাষ্ট্রীয় পর্যায়ে এখনও কোনো নির্দেশনাও কিন্তু আমরা পাইনি। এখন এই গুম খুন নিয়ে আলাদা একটা কমিশন কাজ করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকমের সমস্যা, এভিডেন্সগুলো কিন্তু অনেক জায়গায় ডেস্ট্রয় হয়ে বসে আছে। জুলাইয়ের এই জায়গায় মামলাগুলোকে আমরা যেভাবে দেখছি সেটা হচ্ছে যে মামলাগুলো হলো, মামলাগুলো যদি একটা পার্টিকুলার জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যেত যে এই মামলাটাকে আপনারা এইভাবে করেন কিংবা আইসিটি ট্রাইব্যুনালেই শুধু এসে করেন, কারণ আমরা আইসিটি ট্রাইব্যুনালে এটাকে বিচার করব। আবার একজন ব্যক্তির অধিকার আছে যে আমি আইসিটি ট্রাইব্যুনালে যাব না, আমি আমার সংশ্লিষ্ট থানাতেই মামলা করব। তাহলে আপনার আরও একটা যেটা পার্টিনেন্ট কোয়েশ্চেন এখানে আসা উচিত, অভিযোগগুলো তো পুলিশের বিরুদ্ধে অধিকাংশ ক্ষেত্রে, তো তদন্তটা কে করবে? পুলিশ। পুলিশের ইতিপূর্বের আমাদের যে অভিজ্ঞতা, আমি যদি একটা ক্লাসিক উদাহরণ হিসেবে যদি বলি, সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ছবি আমরা মিডিয়াতে দেখেছি। আল জাজিরা প্রথম প্রকাশ করে, পরে বাংলাদেশের সমস্ত মিডিয়া। 2016 নভেম্বরের ঘটনা, 6 নভেম্বরের ঘটনা। পরবর্তীতে এটা নিয়ে জুডিশিয়াল ইনকোয়ারি হলো হাইকোর্ট ডিভিশনে একটা রিটের পরিপ্রেক্ষিতে, আমি সেই মামলাতে আইনজীবী ছিলাম। তো সেখানে জুডিশিয়াল ইনকোয়ারি হওয়ার পরে একজন সিএমএম তিনি তদন্ত করে 5 জন পুলিশ কর্মকর্তাকে আইডেন্টিফাই করলেন এবং বললেন যে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। তারা সিআইডিতে কর্মরত ছিল। একই বিষয়ে গাইবান্ধা তো ধরেন একটা মামলা হয়েছে, ফৌজদারি মামলা, সেটাতে পিবিআই প্রায় 2-2.5 বছর তদন্ত করার পরে রিপোর্ট দিলেন যে কোনো পুলিশ সদস্য জড়িত ছিলেন না। কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা নেবেন আপনি? সিচুয়েশনটা এখানেই। পিবিআই জানলেও তার তো আসলে রিপোর্ট দেওয়ার জায়গাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো ডেভেলপ করে গেছে। এই সমস্ত ঘটনার মামলাগুলোর আসলে তদন্তটাও বা করবে কে? তদন্ত কি শুধু পুলিশ করলে, পুলিশের কি এখন যারা ধরেন কাজে ফিরেছেন, যারা কাজে ফেরেন নাই তাদেরকে আর ফিরতে দেওয়া হবে না বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা। এখন যারা কাজ করছেন তাদের আসলে ওই লিবার্টিটুকু থাকবে কি না যে তারা কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যদি এভিডেন্স সত্যিকার অর্থে যদি পাওয়া যায় তাহলে তারা কি রিপোর্ট দিতে পারবেন, না গাইবান্ধার রেপুটেশন হবে? তো এই হতাশাগুলো থেকে নিশ্চয়ই আমরা উঠতে পারবো, সেই আশাটুকুই নিশ্চয়ই। আমাদের করতে হবে। জনাব আব্দুল মান্নান স্যার, আপনাকে দিয়ে আজকের আয়োজন শেষ করবো। আপনি কি বলবেন যে সঠিক বিচারটি যাতে পাওয়া যায়, সঠিক মানুষ যাতে বিচারের আওতায় আসেন, সেই জায়গাটিতে আমাদের আর কি কি করা যেতে পারে বা কোন জায়গায় পরিবর্তন আনা যেতে পারে? দেখেন, আমাদের অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো মাননীয় চিফ অ্যাডভাইজার খুব রাইটলি বলছেন যে আমরা তো 6টা সংস্কার করতেছি, বাট পিপুল শুড ডু দেয়ার ওন রিফর্ম। একটা ব্যক্তিও তো একটা প্রতিষ্ঠান, তো একটা ব্যক্তি যখন মানে সেলফ সংস্কারের, সেলফ রিফর্মের জায়গায় না আসবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আমরা টার্গেটেড গোল অ্যাচিভ করতে পারবো। সো পুলিশ অ্যাকচুয়ালি তদন্তকারী সংস্থা বলতে পুলিশই,
সাংবিধানিকভাবে শুধু ইনভেস্টিগেশন অথরিটি পুলিশ। তো আমার সহ-আলোচক রাইটলি মানে এক্সাম্পল দিয়েই বলছেন যে পুলিশের বিরুদ্ধে কতটুকু ফেয়ার করবে বা কতটুকু তার লিবার্টি থাকবে ফেয়ার ইনভেস্টিগেশন করার জন্য। এই কোশ্চেনগুলো যতক্ষণ পর্যন্ত আমরা দূরীভূত করতে পারবো থ্রু আওয়ার ভেরিয়াস রিফর্ম, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। নিশ্চয়ই। এগুলো আমাদের প্রশ্ন তুলতে হবে, আসলে কথা বলতে হবে, তার মাধ্যমে যদি সমাধান উঠে আসে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আসামি অজ্ঞাত এই শব্দটিতেই মিশে আছে অদৃশ্যমান ভয় ও শঙ্কা। মামলার নামে সাধারণ মানুষকে নাজেহাল করার ভয় আর আশঙ্কা হলো মানুষকে ভিন্ন খাতে প্রবাহিত করা সহ প্রকৃত অপরাধীদের আড়াল করে মামলা ভণ্ডুল করার সম্ভাবনা। আমরা চাই আন্দোলন নিহত ও আহত সবার ঘটনার প্রকৃত বিচার। এজন্য চাই সুনির্দিষ্ট ঘটনার সুনির্দিষ্ট মামলা। যেসব মামলায় আসামি হবেন ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাই। জুলাই আগস্টের আন্দোলনের প্রতিটি হত্যা ও নির্যাতনের ঘটনার বিচার করতে হবে, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আর শাস্তি নিশ্চিত করতে হবে অন্যায়, অত্যাচার আর ক্ষমতার অপব্যবহার করে মানুষের বিপক্ষে দাঁড়ানো স্বৈরশাসকদের পরিণতির দৃষ্টান্ত স্থাপনের জন্য। বিদায় নিচ্ছি আজ, আবার দেখা হবে।